সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ বাংলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বই থেকে কোষ ও এর গঠন অধ্যায় থেকে মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আলোচনা করছি। মাইটোকন্ড্রিয়াটা কি? যে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী পর্দা বিশিষ্ট গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, সূচ্যাকার বা তারকা আকৃতির যেসব অঙ্গাণুতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় তাদের মাইটোকন্ড্রিয়া বলা হয়। এই অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রভৃতি ঘটে থাকে। এটি কোষের যাবতীয় জৈবনিক কাজ সম্পাদনের প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। আবিষ্কার ও নামকরণ। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করলো? যে কলিকার, সে 1850 সালে আলোক অণুবীক্ষণ যন্ত্রে সাইটোপ্লাজমের নানা আকৃতি বিশিষ্ট এসব অঙ্গাণু আবিষ্কার করেন। ডব্লিউ ফ্লেমিং 1882 সালে কোষে সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন এবং ফিলা নামকরণ করেন। তারপর কি হলো? আল্টম্যান 1890 সালে এর নামকরণ করেন বায়োপ্লাস্ট। সর্বশেষে কার্ল বেন্ডা 1897 খ্রিস্টাব্দে এই অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। কোষের সাইটোপ্লাজমে এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করে। একটা কোষের আয়তনের প্রায় 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তিটা কেমন? যে বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। কোষে একটিমাত্র মাইটোকন্ড্রিয়া যদি থাকে তাহলে তা কোষ বিভাজনের সাথে সাথেই বিভাজিত হবে। আয়তন ও সংখ্যা, যে আকার ভেদে মাইটোকন্ড্রিয়ার আয়তন বিভিন্ন রকম হইতে পারে। আমরা আকার তো দেখছি, দণ্ডাকার, তারকাকৃতি, গোল মানে গোলাকার, এরকম। তাই প্রত্যেকটা যার যেরকম অবস্থান সেই সেরকমভাবে তাদের আয়তন বা আকৃতি হইতে পারে। যেমন কি হইতে পারে? যে বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার। সূচ্যাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 40 মাইক্রোমিটার থেকে 70 মাইক্রোমিটার। আর দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 9 মাইক্রোমিটার, প্রস্থ 0.5 মাইক্রোমিটার। কোষভেদে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বিভিন্ন হয়। যে সাধারণত উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400টি, আর প্রাণীর যকৃৎ কোষে 1000টি বা তারও বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কিন্তু পরিণত লোহিত রক্তকণিকায় কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। আমি ইতিমধ্যে পোস্টার পেপারে যে মাইটোকন্ড্রিয়ার চিত্রটি এঁকে রেখেছি সেটি হইল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা একটা মাইটোকন্ড্রিয়া। সেটা কীরকম? যে এতে আবরণী রয়েছে, যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ায় 2টি আবরণী রয়েছে বা ঝিল্লি রয়েছে। ঝিল্লিটা কীরকম? একটা হলো বহি ঝিল্লি আর একটা হলো অন্তঃঝিল্লি। তার মানে আবরণী মাইটোকন্ড্রিয়াকে যে বাইরের যে আবরণটা সেটার নাম বহিঃঝিল্লি, তারপরে ভিতরের দিকে আরেকটা আবরণ আছে সেটার নাম হলো অন্তঃঝিল্লি। এই 2 ঝিল্লির মাঝখানে 6 থেকে 8 ন্যানোমিটার বহিঃঝিল্লি খাঁজবিহীন। কি হলো তাহলে? এই বহিঃঝিল্লি আর অন্তঃঝিল্লি এর মধ্যে ব্যবধান হলো 6 থেকে 8 ন্যানোমিটার।
দুই ঝিল্লির মধ্যে ব্যবধান। আর এই যে বাইরে যে ঝিল্লিটা রয়েছে সেই ঝিল্লিতে কোনো খাস নেই, ভিতরের ঝিল্লি কিন্তু এই খাস খাস, সেজন্য কিন্তু বলা হয়েছে যে বহিঃঝিল্লিতে কোনো খাস নেই। এরপর কি রয়েছে? প্রকোষ্ঠ। দুই ঝিল্লির মাঝখানে অবস্থিত প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলা হয়। তার মানে এই একটা ঝিল্লি আর একটা ঝিল্লি, এর মাঝে যে ফাঁকটা সেটার নাম হলো বহিঃপ্রকোষ্ঠ, যা কোএনজাইম এ সমৃদ্ধ তরল পদার্থে পূর্ণ। তার মানে এই জায়গাটা পূর্ণ রয়েছে কিসে? কোএনজাইম সমৃদ্ধ তরল পদার্থে। আর অন্তঃঝিল্লি যেটা, এই যে অন্তঃঝিল্লি কোনটা? আমার এই ভিতরের, এই ঝিল্লির ভিতরের গহ্বরকে অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। তার মানে এই ফাঁকাগুলোকে বলা হবে কি? অন্তঃপ্রকোষ্ঠ, যাতে দানাদার বস্তু সমন্বিত তরল পদার্থের ধাত্র বা ম্যাট্রিক্স থাকে, তাই না? বোঝা গেল? তার মানে এইদিকে থাকে এক ধরনের পদার্থ, এখানে থাকে এক ধরনের পদার্থ। বাইরের ঝিল্লির ফাঁকে থাকে কি? কোএনজাইম সমৃদ্ধ তরল পদার্থে পূর্ণ। আর ভিতরে যে অন্তঃপ্রকোষ্ঠ, সেখানে রয়েছে কি? দানাদার বস্তু সমন্বিত ধাত্র বা ম্যাট্রিক্স। এরপর কি? এরপর হইল ক্রিস্টি। ক্রিস্টিটা কি জিনিস? যে বাইরের ঝিল্লি সোজা, কিন্তু ভেতরের ঝিল্লি নির্দিষ্ট ব্যবধানের, দেখো বাইরের ঝিল্লিটা এরকম এরকম সোজা, কিন্তু ভিতরের ঝিল্লি নির্দিষ্ট একটা ব্যবধান নিয়ে তারা কি করছে? ভেতরের দিকে খাস খাস মানে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো, এরকম আঙ্গুলটা যেরকম থাকে, এই আঙ্গুলটা থাকেই ঢুকছে আবার বের হয়েছে, আঙ্গুলের মতো প্রবর্ধক বা কৃষ্টির সৃষ্টি করছে। প্রবর্ধকও বলা যায়, কৃষ্টিও বলা যায়, আঙ্গুল যেরকম ঠিক সেরকম প্রবর্ধক বা কৃষ্টির সৃষ্টি করে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করছে। এই যে কতগুলো প্রকোষ্ঠ ফাঁকা বিভক্ত করে ফেলছে। কৃষ্টির এক বচনে কৃষ্টাও বলা যায়। আর তার কৃষ্টির ভেতরে কি রয়েছে? গহ্বরকে অন্তঃকৃষ্টি গহ্বর বলা হয়। তার মানে এই যে এই হইতে গেল, এইখান থেকে এরকম আসলো, আবার এদিকে 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 আঙ্গুলের মতন যে প্রবর্ধক সৃষ্টি হলো, এর ভিতরে যে ফাঁকাটা বা গহ্বরটা, সেটাকে আমরা অন্তঃকৃষ্টি গহ্বর বলতে পারি, যা বহিঃ প্রকোষ্ঠের সাথে যুক্ত রয়েছে। এই বাইরের প্রকোষ্ঠের সাথে কিন্তু অন্তঃপ্রকোষ্ঠ যুক্ত রয়েছে। এরপর রয়েছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিসটা কীরকম? যে কৃষ্টি, আমাদের যে এই কৃষ্টি ছিল ভিতরে, সেই কৃষ্টির বিভিন্ন স্থানে এটিপি সিনথেসিস নামক, এই দেখো এই যে এটিপি সিনথেসিস নামক কতগুলি অত্যন্ত ক্ষুদ্রাকার গোলাকার দানা রয়েছে, দেখছো? এইখান থেকে একটা মালার মতো বিষয়, হ্যাঁ, ক্ষুদ্রাকার গোলাকার দানা আছে। প্রতিটি দানাদার তিনটি অংশ থাকে, প্রতিটি দানার তিনটি অংশ রয়েছে। এই যে কি রয়েছে? একটা রয়েছে মাথা, এই যে আমি দানাদার দানা দানা দেখতেছি, এটিপি সিনথেসিস আমরা যে লেখা যে দানাদার দেখছি, প্রত্যেকটা দানা হলে এরকম এইরকম, এর একটা মাথা রয়েছে, এরকম একটা বৃন্ত রয়েছে মানে বোটা, আর একটা পদও রয়েছে, পদ। প্রতিটি দানার কিন্তু এতে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত কৃষ্টি জুড়ে অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস বলা হয় সংক্ষেপে, ভাঙিয়ে বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবস্থিত। আগে এগুলো একত্রে অক্সিজোম নামে অভিহিত করা হতো। এক সময় সবগুলোর একসাথে বলা হতো অক্সিজোম। এরপর যে জিনিসটা রয়েছে সেটা হলো ডিএনএ অণু। এটাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএও বলা হয়। যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে একটি দ্বিসূচক ডিএনএ, এটা বোঝা যাইতেছে তো? এর সক্রিয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। ডিএনএটা কি?
তার সক্রিয় একটা বৈশিষ্ট্য, সেজন্য থেকে সক্রিয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। এরপর রয়েছে কি রাইবোজোম, যে মাইটোকন্ড্রিয়া এনজাইম সংশ্লেষণের জন্য রাইবোজোম পাওয়া যায়। এটি ব্যাকটেরিয়ার রাইবোজোমের অনুরূপ। এভাবে মাইটোকন্ড্রিয়া ডিএনএ, আরএনএ, এনজাইম, রাইবোজোম সমৃদ্ধ হয়ে এক পৃথক জীবসত্তার ধারণা দিতে শুরু করেছে। সম্প্রতি অনেক বিজ্ঞানী ধারণা করে যে মাইটোকন্ড্রিয়া প্রকৃতপক্ষে কোনো কোষ অঙ্গাণু নয়, বরং এটি ব্যাকটেরিয়ার মতো এক পৃথক জীব, যা বিবর্তনের গতিপথে কোষের অভ্যন্তরে প্রবেশ করে সহজীবী হিসেবে বা সিম্বায়োটিক হিসেবে বসবাস করছে। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা কীরকম? যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65% হলো প্রোটিন, 29% গ্লিসারাইড সমূহ, 4% হলো লেসিথিন ও সেফালিন, এটা হলো 4%, আর 2% রয়েছে এর মধ্যে কোলেস্টেরল। লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড উপাদান, বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই ও কিছু অজৈব পদার্থ রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। এই যে আমরা ঝিল্লিটা দেখছিলাম, বহিঃঝিল্লি অন্তঃঝিল্লি দেখছিলাম, সেটা হলো লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়ায় প্রায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম রয়েছে। এর ভিতর 100 রকমের এনজাইম কোএনজাইম পাওয়া যায়। এগুলো প্রায় সবই ম্যাট্রিক্সে ও 2 ঝিল্লির মধ্যবর্তী স্থানে, এই যে ম্যাট্রিক্স কোনটা ছিল, এই যে ফাঁকের মধ্যে যে, আর এই 2 ঝিল্লির ফাঁকে যে, এই বহিঃঝিল্লি অন্তঃঝিল্লির ফাঁকে যে ফাঁকটা ছিল, গহ্বর ছিল, সেইখানে বিস্তৃত রয়েছে। এই যে 100 ধরনের এনজাইম কোএনজাইম সবই ম্যাট্রিক্স আর 2 ঝিল্লির মাঝখানে অবস্থান করে। এছাড়াও এতে আরএনএ ও ডিএনএ পাওয়া যায়, যে রাইবোনিউক্লিক অ্যাসিড ও ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটাও পাওয়া যায়। এরপর মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হলো যে শ্বসন কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম ও কোএনজাইম মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে থাকে। মানে শ্বসনের সময় যে বিভিন্ন রকম এনজাইম কোএনজাইম সে মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে। এরপর গ্লাইকোলাইসিস ছাড়াও শ্বসনের যে সব কয়টি প্রক্রিয়া রয়েছে, যেমন ক্রেবস চক্র রয়েছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, এখানে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয় এগুলো। এরপর কোষ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের মূল প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়াটি সাধিত হয় বলে একে জীবদেহের শক্তি উৎপাদন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে, অথবা পাওয়ার হাউস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরা প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইমও ধারণ করে। এছাড়া এডিপি ও এটিপিকে এটিপিতে রূপান্তরিত করে। এডিপি বোঝো তো তোমরা, এডিপি হলো যে এডিপি মানে এডিনোসিন ডাইফসফেটকে এটিপি মানে এডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত করে মাইটোকন্ড্রিয়া। এবং রূপান্তরিত করার মাধ্যমে তারা উচ্চ শক্তি সম্পন্ন বন্ধন সৃষ্টি করে নিজেদের দেহে সঞ্চয় করে রাখে। এরপর কি রয়েছে, যে নিজস্ব আরএনএ ও ডিএনএ উৎপন্ন করে। স্নেহ বিপাকেও মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। এরপর ডিম্বাণু আর শুক্রাণুর গঠনে এরা ভূমিকা পালন করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে এই একটা বড় আলোচনা বলা চলে, যেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।
আজকে এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সকলকে।